তার চিন্তা চেতনাকে অগ্রসর করে নিয়ে যেতে হয় এবং সেই সময়ের সঙ্গে তাল রেখে সময়ের সঙ্গে মানুষের চিন্তাধারার যে অগ্রগতি কিংবা তার যে চেঞ্জ তার সঙ্গে সঙ্গতি রেখেই তাকে সেই পোশাক কিংবা অন্যান্য বিষয়ে চিন্তা করতে হয়। সেই জন্যে আগে যেমন যত দ্রুত আকারে হতো এখন ঠিক অতটা নেই। সেই জন্যে আজকে আমরা আমাদের স্টুডিওতে এই বিষয়ে আলোচনা করার জন্য তিনজন বিশিষ্ট ডিজাইনারকে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন বিপ্লব সাহা, তানজিদা নবী এবং এমদাদ হক। তবে আমরা এই বিষয়ে আলোচনা করার আগে আপনাদের জন্য আমাদের একটা পরামর্শ। আমরা আলোচনার 10 মিনিট পরে অনুগ্রহ করে আপনারা আমাদের টেলিফোন করবেন। টেলিফোনে আপনারা কোন বিষয়ে কার কাছে জানতে চাইছেন সেটা স্পষ্ট করলে যারা উত্তর দেবেন তাদের জন্য সেটা ভালো হয়। আমরা অনুরোধ করব 10 মিনিট 10 থেকে 15 মিনিট আপনারা অনুগ্রহপূর্বক আলোচনাটা মন দিয়ে শুনবেন, তারপরে আপনারা আপনাদের যা প্রশ্ন করার ইচ্ছা হয় সেটা আমাদেরকে করবেন। ফ্যাশন আসলে একটা সামগ্রিক ব্যাপার, জীবনযাপনের অংশ। কারো কারো কাছে ফ্যাশনটা একটা পার্সোনাল বিষয়, আবার কেউ কেউ মনে করেন ফ্যাশন পার্সোনাল বিষয়, এটা ঠিক, কিন্তু একই সঙ্গে ফ্যাশনের বিষয়টা নিয়ে তিনি যখন সামাজিক জীবনে চলাফেরা করছেন তখন সেই অবস্থানগত বিষয়েরও একটা গুরুত্ব আছে। সেখানকার মানুষ, সেখানকার সংস্কৃতি, সেখানকার শিক্ষা, সেখানকার অর্থনীতি কোন বিষয়টাকে কিভাবে গ্রহণ করতে পারে তার উপরও জোর দিতে হবে। অর্থাৎ পার্সোনাল চয়েসটা নির্ভর করবে পারিপার্শ্বিকতার উপরে, আবার একই সঙ্গে পারিপার্শ্বিকতা প্রভাবিত হবে কারো কারো পার্সোনাল চয়েস এবং তার চিন্তার অগ্রসরতা দিয়ে। বিপ্লব, আপনি বিভিন্ন সময়, ঈদ তো বটেই, ঈদের ফ্যাশন একটা বড় রকমের, একই সঙ্গে মার্কেটও, এই সময় যখন আপনি ফ্যাশনের বিষয়টা চিন্তা করেন, অর্থাৎ বিশেষ করে পোশাক এবং পোশাকের সঙ্গে অন্যান্য বিষয়ও, কোন ব্যাপারটাকে একটু বেশি গুরুত্ব দেন? প্রথমত আসলে সবচেয়ে প্রথম গুরুত্ব দিই নিজের ভালো লাগাটাকে, যে আমার পছন্দ অপছন্দ যেটা, সেটা আমি আসলে প্রেজেন্ট করছি মানুষের কাছে। ঠিক আছে? তারপর যেটা হচ্ছে যে আহ, দেশাত্মবোধটা খুব কাজ করে, যে যা করব সেটা যেন দেশের ভিতরে থাকে, যেই মেটেরিয়ালস টেনে কাজ করব। তারপর হচ্ছে যে সময়টা কাজ করে, যে আমি কোন সময়টা কাজ করছি। তারপর কাদের জন্য কাজ করছি। এখানে আসলে আম, যারা আমাদের ক্রেতা বা যারা রঙের ভক্ত, তারা অনেক বয়সের আছেন এখানে। তো আমি তখন কোন বয়সে কোনটা পড়বে, বা এই ডিজাইনটা আদৌ তার সাথে যাচ্ছে কিনা, ওই এজের সাথে যাচ্ছে কিনা। যেমন দেখা গেছে যে আহ, রঙের যখন রং নিয়ে কাজ করছি আমি, তখন প্রথম দিকে অনেক একটু হোঁচট খেয়েছিলেন যে এত রং আসলে আমার বয়সে যায় না, এটা এটা আমি খুব শুনতাম। তো সেটা আমার মনে হয় এখন কমে গেছে। আমি উল্টোটা শুনি যে বিপ্লব রং করার পর এখন সাদা কাপড় পরতে যেন কেমন লাগে, মনে হয় বেশি অফ হয়ে গেছে। বা আমি দেখেছি এরকম কয়েকজন তাদের থিমও চেঞ্জ করে ফেলেছে। তারা একটু ভেবে বললো যে না, আগে আসলে মেয়ে বিয়ে দিইনি, এখন আমার নাতি হয়ে গেছে, এখন আমার একটু মনে হয় একটু ইয়াং সাজতে হয়। তো খুব ভাল লাগে যে আমি আসলে পুরো ব্যাপারটা পজিটিভের দিকে যাচ্ছে। আর পুরো বছর জুড়ে যে কাজটা করি, আসলে বিভিন্ন ঋতু চলে আসে আমাদের কাজ করতে গেলে। আর সবসময় দেখা যাচ্ছে যে একটা টার্গেট থাকে, যে ঈদ। তো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এইভাবে গেলেও তো দেখা যাচ্ছে প্রতি ঋতু যে যে কাজগুলো করছি ওখানের মধ্যে নিশ্চয়ই কিছু বেস্ট বেরিয়ে যায়। তখন আমরা করি কিছু কিছু করে হয়তো ওখান থেকে রেখে দিই যে এটা আছে, আমরা ঈদের জন্য ছাড়ি। আকর্ষণ আচ্ছা যেটা আসলে আমার আচ্ছা। মনে করি একটা সারা বছর একটা এক্সিবিশন হয়, ওটা হুম দিয়ে হুম হুম কীরকম হুম। কাজ করছে। সেই সময়টাতে মনে করি যে পুরো একটা প্রতিযোগিতা থাকে সবার মধ্যে, যে বা সবাই ওরকম টার্গেট করে থাকে যে হয়তো ঈদে সে নতুন সবচেয়ে সুন্দর কাপড়টা পরবে। তো ওইভাবে আসলে সারা বছর জুড়েই চিন্তাটা থাকে এক্স্যাক্টলি, যে হ্যাঁ হ্যাঁ। ঈদটা কিভাবে হবে। তাহলে সারা বছরেই বিষয়টা ফ্যাশনটা নিয়ে বা ডিজাইনের ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করছেন, সেই চিন্তার সঙ্গে যখন হয়তো কখনো কখনো মনে করেন যে এটা বিশেষভাবে যেহেতু একটা জাতীয় উৎসব, হ্যাঁ, এই ডিজাইনটা হয়তো এই বয়সের জন্য এবার রেখে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক্ষেত্রে ধরেন অন্য সামারে একটা চলে যাচ্ছে বা হেমন্তে হুম, আরেকটা হুম, চলে হুম। যাচ্ছে বা বর্ষার জন্য আরেকটা চলে করছেন। যাচ্ছে। তানজিদা, উনি তো বললেন আমাদের পোশাকের বিষয়টা, রং ইত্যাদি। আপনি যখন কোনো কিছু ডিজাইন করেন, আপনি কি আপনার কার জন্য ডিজাইন করছেন সেটা টার্গেট করেই করেন? ডেফিনেটলি। ডিজাইন যে কোনো ডিজাইনারই যখন ডিজাইন করে তখন ডেফিনেটলি একটা এজ গ্রুপ করেই ডিজাইন করে।
যেমন ফার্স্ট গ্রুপ থাকে টিনেজার্স, তারপর তাদের ফ্যাশন, তাদের লেটেস্ট ট্রেন্ড, তাদের চাওয়া ইচ্ছার উপরেই ডিজাইনটা বেস করা হয়। অ্যান্ড দেন মিডল এজ, তারপর এজ, সব কিছুই গ্রুপিং করেই ডিজাইন করা হয়। এবং ডিজাইন যখন ডিজাইনাররা করে তাদের মনের ভিতরের এক্সপ্রেশনটাই রিফ্লেক্টেড হয় ডিজাইনের উপরে। সো সেটাই ডিজাইন করার সময় সেভাবে চিন্তা করে করতে তাহলে হয়। যাদের জন্য ডিজাইন করছেন তাদের মনটাও জানার একটা হ্যাঁ, প্রয়োজন আছে, তাই না কি? ডেফিনেটলি। হ্যাঁ, এমদাদ? আসলে অনেক দিন ধরে কাজ করছি, এখন যেটা আমার কাছে বিশেষভাবে মনে হয় যে যারা ক্রেতা এবং যারা আমার কাছে কিনছে তাদের প্রত্যাশা পূরণ করতে পারবো কিনা প্রতি বছর নতুনত্ব দিয়ে, সেটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে। আর যেহেতু আমি ব্যক্তিগতভাবে মেটেরিয়াল নিয়ে কাজ করতে পছন্দ করি, যে ফ্যাব্রিকের ডেভেলপমেন্টটা অনেক বেশি হোক, কারণ আমাদের সংখ্যাগরিষ্ঠ কাজই হচ্ছে তাপ নির্ভর। সেখানে কতখানি আমি ফ্যাব্রিকে নতুনত্ব আনতে পারি, ডিজাইনের বৈচিত্র্য আনতে পারি, তো সেটা যদি ভ্যালু এডিশনটা কম করতে পারি সেক্ষেত্রে প্রোডাক্টের কস্টিংটা অনেক কমে আসে। সো দ্যাট আমার কাছে মনে হয় যে ক্রেতাদের একটি ভালো পোশাক, আধুনিক, রুচিসম্মত এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে পারবে, যেটা বাংলামের অন্যতম বৈশিষ্ট্য। সব কিছু বিবেচনা করে সব বয়সীদের জন্য পোশাক তৈরি করছে। আচ্ছা, এখন যেমন ধরেন পোশাক, আপনি একটু আগে ফ্যাব্রিক্সের কথা বললেন, যে আপনি পোশাক তৈরি করার জন্য আপনাকে আবার যে মেটেরিয়াল যেটা, সেটারও প্রয়োজন আছে। তো এখন ওই মেটেরিয়ালেরও ডিজাইনিং খুবই জি গুরুত্বপূর্ণ। জি। আপনার সঙ্গে বা আপনারা যারা এখানে আছেন তাদের সঙ্গে কি ওই ফ্যাব্রিক্স যারা তৈরি করছেন তাদের সঙ্গে কোনো রকমের কোনো ধরেন আলাপ আলোচনা বা মত বিনিময় এরকম কি হয় বা আমরা আসলে ওভারঅল একটা ইয়ারলি আমরা একটা প্ল্যান করি নেই যে আমাদের কত বছর মানে কত গজ কাপড় কনজাম্পশন হতে পারে পুরো বছরে। তো সেটা নিশ্চয় আমাদের যেটা আছে যে ঈদ আছে, আমাদের পুজো আছে, আমাদের অন্যান্য অকেশনগুলো অনেক বেড়ে গেছে মানুষের কাছে। পয়লা বৈশাখ আছে, গ্রীষ্ম প্যাশন আছে, শরতের প্যাশন। তো সবগুলোকে মিলে কিন্তু আমরা কালার ফোকাস করে নিচ্ছি, কোন ধরনের মেটেরিয়াল কোন সিজনে যাবে। আমি শীতে যে মোটা কাপড় ইউজ করতে পারি কিন্তু সেটাই আমি সামারে দেবো না। তো ফ্যাব্রিকের কনস্ট্রাকশনস আমরা ভেঙে নিচ্ছি, সেইগুলো দিয়ে আমরা আমাদের নিজস্ব তাঁতি লুমস আছে, আমরা নরসিংদীতে করে নিয়েছি, যে ওদের সাথে আমরা বিনিময় করি যে ওদেরকে ডেভেলপ করবার জন্য আমাদের কি করতে হবে এবং ওরা কতটুকু জানে। আসলে আমরা তো শহরে বসে কাজ করছি বা ওদের কাছে যাচ্ছি, কিন্তু আসল কাজটা কিন্তু তাঁতিরাই করছে বা যারা শ্রম দিচ্ছে, যারা শ্রমিকরাই করছে। ওদের কাছ থেকে আমরা অনেক প্রপারলি ফিডব্যাক পেতে চাই এবং রেগুলার আমরা একটা কনভারসেশন করি, আমরা যাই, ওরা আসে, রেগুলার যাতায়াতটা আমাদের মধ্যে থাকে। আচ্ছা, এখন তো ধরেন আপনারা, আমরা দেখতে পাচ্ছি যে ঈদ একটা বড় ওকেশন, একই সঙ্গে শুধু ডিজাইনের ক্ষেত্রটি যেমন তেমনি একটা মার্কেটিং। এখন মার্কেটিং একটা একই সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আপনি ডিজাইন করলেন, পোশাক তৈরি হলো, বাট সেটার প্রপার মার্কেটিং হচ্ছে কিনা। এখনকার অবস্থায় অর্থাৎ গত 30 বছরে ব্যাপক পরিবর্তন হয়েছে। আমরা জানি যে যেমন ধরেন আপনার ঈদ উপলক্ষে বিভিন্ন ধরেন ফ্যাশন হয়তো 100 বছর আগেও ছিল, কিন্তু তার সঙ্গে আজকের অবস্থানগত পার্থক্য এসেছে। তখন হয়তো খুব সংক্ষিপ্ত আকারে হতো, এখন হয়তো ব্যাপক আকারে বিষয়টা এসছে। এই ব্যাপকতাটা মার্কেটিংয়ের দিক থেকে কতটুকু বা আপনাদের কাছে কি বলবো, এটা অ্যাপ্রিসিয়েটিং বা আপনাদের সন্তোষজনক মনে হচ্ছে? না, আসলে মার্কেটিং ব্যাপারটা সব দিক থেকে খুব যে সন্তোষজনক তা না। আসলে আমার মনে হয় যে আমাদের ভেতরে আসলে ব্যাপারটা খুব বেশি দিনের না যে আমি একজন ডিজাইনারের কাপড় পরবো, ঠিক আছে? তো এখনো অনেকে হয়তো বোঝে না, খুব সীমিত যারা বোঝেন যে হ্যাঁ আমি বাংলা মেলার কাপড় পরবো বা আমি রঙের কাপড় পরবো, এটা আসলে বেশি দিনের, হ্যাঁ এটা খুব বেশি দিনের না আসলে। তো সেজন্য হচ্ছে যে এটা আমার মনে হয় যে আরো সময়ের অপেক্ষায় থাকতে হবে আমাদের। অ্যাকচুয়ালি হ্যাঁ, যেটা ধরেন আপনার কিছুটা ব্র্যান্ড বোধহয় কিছুটা পপুলার হয়েছে এখানে, লোকাল ব্র্যান্ড, কিন্তু যে ডিজাইনের কথা বলছেন যে অমুক ডিজাইনার, সেই অর্থে ধরেন এখনো যতটা ব্যাপক একজন ডিজাইনার কাজ করতে যে সে কি পরিমাণ চিন্তা ভাবনা করছে, আমাদের ম্যাক্সিমাম হচ্ছে যে চিন্তা জিনিসটা আসলে দামটা কেন কম হচ্ছে না, ঠিক আছে? তো এটার পেছনে কতজন ডিজাইনার কাজ করছে, তার মেধা শ্রম, রং বা ধরেন তার কাটিং, প্লাস একটা ডিজাইনার যে যখন ডিজাইন করে সেটারই কিন্তু আলাদা মূল্য থাকা উচিত। রাইট, এক্স্যাক্টলি। ফোনটা নেই দেখি। হ্যালো,
জি আমি এমদাদ ভাইয়ের কাছে সাথে কথা বলতে চাই। এমদাদ ভাই, হ্যাঁ বলেন। এমদাদ ভাই, হুম। এই ইগোবার ফ্যাশন সম্পর্কে কিছু বলেন। কি কি আপনার কালেকশনে কি কি নতুন করছেন? আচ্ছা, কি কি নতুন করেছেন? আচ্ছা, হ্যাঁ, ওকে, ধন্যবাদ। আচ্ছা, আসবে আমরা নতুনের মধ্যে। তানজিদা যেন বলছিলেন যে একজন ডিজাইনারের ভিত্তিতে যে চিন্তা চেতনাটা করছে, সেটাকে ওই মূল্য দেওয়া। পার্সপেক্টিভে গ্রহণ করার মতো ক্রেতা হয়তো এখনো ক্রেতার সেই চরিত্রটা ডেভেলপ করে নাই বলতে চাচ্ছে। আমি যেহেতু মানে রিসেন্টলি ব্যাক করেছি দেশে, তবে আমি এখনো মার্কেট রিসার্চটা বোঝার চেষ্টা করছি। আমি এখনো নিজের আমি ডিজাইনিং করেছি অনেক, বাট এখন আমি ছাড়িনি। এই কারণে যে আমি জানতে চাচ্ছি যে আমাদের পাবলিক ডিমান্ডটা কতদূর, কি এবং ডিজাইনার সম্বন্ধে তাদের ধারণা কি, এবং তারা প্রস্তুত কিনা পে করতে কতটুকু। এমদাদ ভাই রং বিপ্লব ভাই দুজনের ইয়ে দেখেছি আমি, বাট ওনারা চিন্তা করেন যে মানে পাবলিক কতটুকু পে করতে পারবে, বাট ওনাদের যে একটা বিরাট ওখানে ইয়ে আছে। ইনপুট আছে। না, আমি Exactly. দেখেছি যে মানে আমি যখন এক্সিবিশন করি যে পেইন্টিং এক্সিবিশন করতে গেলে দেখা যাচ্ছে যে খুবই সাধারণ মানুষও আসে। হ্যাঁ, ঠিক আছে। তো আমার মনে হয় যে সে তখন এক্সিবিশন দেখে তার অভ্যাসটা হচ্ছে, পেইন্টিং দেখছে। তার কিছুদিন পরে হয়তো সে শিল্পী খুঁজবে, এটা আসলে কার আঁকা, এবং সেটা পাচ্ছিও। ঠিক আছে। তো আমি যে জিনিসটা চিন্তা করি যে আগে তারা আসুক, তারা এই ধরনের কাপড় পরুক, যে বাইরের সিনথেটিক কাপড় থেকে বেরিয়ে এসে যখন দেখা যাচ্ছে সারা বছর খাদি চলছে, তাই না ভাই? হ্যাঁ, যে cotton সারা কাপড় বছর চলছে, দেশি আমরা কাপড়। কুমিল্লার যে জিনিসটা, যে কাপড়টা, ওইটা আমরা চালাচ্ছি। তো এটা মানুষ অভ্যস্ত হয়ে গেছে। নিশ্চয়ই সে একটা সময় আসবে, সে এসে তখন ডিজাইনারকে খুঁজবে যে আসলে ডিজাইনগুলি কার। এখন কিছু কিছু পাচ্ছি, যদিও এটা খুব বেশি না। তো আমার মানে আমি আশা ছাড়িনি যে হয়তো এক সময় সে ডিজাইনারকে খুঁজবে, তার মূল্য দিবে। তো এটা হয়তো সময়। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে একটা ডিজাইনার তার মূল্য পাবে। এবং সেটা আমরা না হয় আস্তে আস্তে মানুষের মেন্টালিটি ডেভেলপ করতে পারবো, বাট থিং ইজ এটাও একটা পার্ট, যে আমি যে ডিজাইন করছি সেটার মূল্য আমি পেলাম কিনা, সেটা আসলে ডিজাইনারদের মাথায় থাকে। আসলে তাই, হ্যাঁ। এবার আসলে যেটা প্রথমে আমরা বলছিলাম যে বিষয়টা এই যে ব্যাপকতা, এটা খুব বেশি দিনের নয়। যেমন ধরেন 60-এর দশকেও শুধুমাত্র ওই স্ট্রেট পাঞ্জাবি ছেলেদের জন্য আর মেয়েদের জন্য সালোয়ার কামিজ আর হয়তো শাড়ি আলাদাভাবে হয়তো তখনও হতো না। এই দুটো জিনিস দিয়ে শুরু হয়েছিল। এবং আপনি জানেন যে মিডিয়া বিষয়টাকে যখন আস্তে আস্তে পিক আপ করে, 4-5 বছর যখন ওই ঈদ ফ্যাশন, ঈদ Competition বাজার, গুলো। কম্পিটিশন ইত্যাদি শুরু করলো, তখন কিন্তু আস্তে আস্তে বিষয়টা এসছে। তো এই 30 বছরে হয়তো একটা পরিবর্তন হয়েছে। এখন তানজিদা যেটা বলছেন বা বিপ্লবও বলছেন যে পার্টিকুলার ডিজাইনারের ক্ষেত্রটিকে আবিষ্কার করার যে এটা, এইটা এই কোথাও কি শর্টকামিংস আছে আপনাদের ডিজাইনারদের মধ্যে বা মার্কেট যারা করছে তাদের মধ্যে? এক মিনিট, আমি ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি জানতে চাচ্ছি সবার কাছে যে আপনারা যখন একটা ড্রেস ডিজাইন করেন তখন কোন কোন দিক চিন্তা করে এটা করেন, প্লাস সবার কথা কতটুকু চিন্তা করে অগ্রসর হন একটা ড্রেস তৈরিতে। আমি সেই মানে আপনাদের ইয়েগুলো প্ল্যানগুলো জানতে চাচ্ছি। ওকে, ধন্যবাদ। কিভাবে অগ্রসর হন আপনারা একটা ড্রেস যখন তৈরি করেন, ডিজাইন যখন তৈরি করেন? Okay. মানে মানুষের মনের সাথে কিন্তু ড্রেসের অনেকটা মিল আছে, তো কিভাবে আপনারা চিন্তা করে ওটা তৈরি করেন সেটা জানতে চাচ্ছি। ওকে, রাইট, হ্যাঁ। সেটা আসছে কিভাবে চিন্তা করেন, সেটা যেটা বলছিলাম যে এটার ওই গ্যাপটা আপনারা কি কোনো আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন কিনা বা আপনারা এটা প্রমোট করার চেষ্টা করছেন কিনা? মানে আসলে আমি ডিজাইনারকে তুলে ধরার আমি যে বিপ্লবের বিষয়টা। কথার সাথে কিছুটা একমত যে আসলে অনেকটা চা খাইয়ে চায়ের নেশা করানোটা, মানে যে ডিজাইনারদের পোশাক বা আমাদের এখানে নর্মাল যে মার্কেটগুলো ছিল, নর্মাল যে স্টোরগুলো আছে, তার থেকে বেরিয়ে এসে বুটিকের যে একটা ফ্লেভার বাংলাদেশে স্থায়ী বাজার পেয়েছে, সেটার বয়স খুব বেশি নয়। তো সেখানে কিন্তু বুটিকের কাপড় বা স্পেশাল কাপড়, দেশি কাপড়, খদ্দর কাপড় বলুন, কটন কাপড় বলুন, বাংলাদেশি কাপড় তৈরি করার যেটা অভ্যাস, সেটা তো আসলে কম্পিটিশনগুলো অনেক বেশি প্রভাব ফেলেছে। এখন মিডিয়াগুলো অনেকগুলো এসছে। তো সেখানে কিন্তু আসলে ডিজাইনারদেরকে হাইলাইট করার প্রবণতাটা ঠিক হাউসের সঙ্গে চলে আসে, যে বাংলা মেলা কে করছে আচ্ছা আপনি করছেন, রঙের কে করছে এখন। কিন্তু ডিজাইনার কালেকশন বলতে যেটা আছে সেটা মনে হয় আমাদের বাংলাদেশে খুব সীমিত আকারে কয়েকজন আছেন যারা খুব আন্তর্জাতিকভাবে স্বীকৃত আছেন।
তাদের কজন কালেকশন, রোকসানা সালামের কালেকশন ইজ নট ফর দ্য আপ লোকাল মার্কেট, সবার কিনছে তা না, ভেরি সিলেক্টিভ। তোমার বিবি আপা আছেন, একটু ভেরি intervene করে সিলেক্টিভ। একটু ধরে রাখেন আপনি। হ্যাঁ, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, বলেন। হ্যালো, জি বলেন। আমার প্রশ্ন তানজিদা নবীর কাছে। হুম। আচ্ছা আপু, আমি কি জানতে পারি যে সামিনা নবী বা ফাহমিদা নবী আপনার কেউ হন? হ্যাঁ, আমার বড় দু বোন, ফামিনা নবী আমার বড় বোন, সামিনা আমার মেজো, আমি ছোট। ঠিক আছে, যাকে নিবে। হ্যাঁ, যেটা বলছিলেন বোধহয়। সো দ্যাট রোকসানা আপা কথা বলছি, আমরা বিবি আপা কথা বলছি, তারা কিন্তু ব্যক্তিগতভাবে ডিজাইনার প্রসিদ্ধ আমাদের দেশে। ওনাদের কালেকশনস আমাদের লোকাল যেভাবে আমরা করছি সেরকম না, সো ডিফারেন্ট। আমরা অনেক সারা বাংলাদেশের ক্রেতাকে নিয়ে কিন্তু আমরা ভাবছি যে কারা কখন পাচ্ছে, এবং যে বিষয়টা তানজিদা বলছে যে পার্সোনাল, আমরা কিন্তু দামের বিষয়টাকে অনেক বেশি ভাবছি, বিকজ যে আমরা কাদের জন্য মার্কেটিংটা করছি, আমাদের রেঞ্জ অফ ইনকামটা কি, আমাদের সবাই কি ফ্যাশন করতে পারছেন কি না, ফ্যাশনের সমন্বিত ধারা তৈরি করা একটা বিষয় যেটা সবসময় পত্রিকায় আমরা দেখে এসেছি। আমরা কিন্তু ওই মতেও অনেক বেশি বিশ্বাসী। কি বলো দিদি? হ্যাঁ, আমার যেমন এটা খুব, আমার ডিজাইন করতে গেলে এমদাদ ভাই যেটা বললেন যে এর সঙ্গে বোধহয় এই প্রশ্নেরও জবাব এসে যেতে পারে, ওই যে একজন প্রশ্ন করেছিলেন কার কথা বা কিভাবে চিন্তা করে আপনারা কিভাবে চিন্তা করে ডিজাইন। যে আমার ওইটা খুব মাথায় প্রথমেই আসে যে আসলে আমি খুব দামের দিকে যাব না, কারণ আমার সত্যি কথা ব্যক্তিগত আমার খুবই খারাপ লাগে কেউ যদি দামের জন্য ফেরত যায়। হ্যাঁ, তো আমি বলছি যে একটা সুন্দর ডিজাইন করলেন, হ্যাঁ, একটা সুন্দর ডিজাইন করলেন কিন্তু নিতে পারছে না বেশি লোকে, তখন তো আমার যেমন যেটা হচ্ছে কি, আমাদের ফাইন আর্টস থেকে যেটা আমরা শিখে আসছি, আমরা একটা ছবি একজনই কিন্তু আঁকছি, যেটা এক্সিবিশনে যাবে সেটা একভাবে আঁকছি, ঠিক আছে, যেটা কম্পিটিশনে যাবে সেটা একভাবে আঁকছি, যেটা আরেকটা হচ্ছে যে বিভিন্ন গ্যালারিতে গুলোতে যেটা সেল হয় আর কি, একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে বেচাডেমিক, ঠিক আছে, সেটাও আমরা ওই পর্দার সাথে মিল করি পেইন্টিংসটা করছি, আমরা জানি যে। তো কাজ করতে গেলে ওইভাবে খেয়াল রাখতে হয়, যেটা আমিও খেয়াল করি যে মোটামুটি এটা রিজনেবল দামের মধ্যে জিনিসটা খুব, কারণ এখন মানুষ হচ্ছে কি যে খুব দাম দিয়ে কিনে, যেটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে মানে চিন্তা ভাবনাটা, যে খুব দাম দিয়ে কিনে আলমারিতে লকারে রেখে দিবে, এখন ওরকম নাই। দাম দিয়ে বেশি এই যে কিনলে যে যারা- ভালো হবে নট দ্যাট। আমরা যেমন অনেক সময় ওয়েডিং কালেকশন করি যে এটা ধরে মানে তার জন্য আমি 20,000 টাকা একটা পাঞ্জাবি কস্ট ধরতে পারি, হ্যাঁ। তার জন্য কিন্তু আমার এফোর্টটাও কিন্তু 20,000 এর মতো করে, কারণ আমার প্রচুর ভাবতে হচ্ছে এই সম্বন্ধিতটা, কিন্তু ব্যক্তিগত মানুষকে নিয়ে আমি ভাবছি, এখানে কিন্তু আমি ইন জেনারেল অনেক কাস্টমারকে নিয়ে ভাবছি, ক্রেতাকে নিয়ে ভাবছি। আচ্ছা, এখানে কোনো ধরনের গিমিকও আছে, যেমন ধরেন একবার দেখলাম কোথায় বললো যে পাঞ্জাবিটা 50,000 টাকা দাম। এখন 50,000 টাকা দাম কিরকম, এখানে বললে যে এখানে বিকজ 18 ক্যারেট গোল্ডের একটা প্লেট জুড়ে দেওয়া হয়েছে। সো দিস সর্ট অফ থিংও হয়তো না, অনেক সময় এরকম আসলেই কাজ করে। আমি দেখেছি যে আমি যখন প্রথম নারায়ণগঞ্জে বা যখন শোরুম, এখানে আসলে মানে ইন্ডিয়ার বাজারটা খুব ব্যাপকভাবে এখানে ই করে আছে, যতই আমরা চাই না প্রোটেক্ট হ্যাঁ। করতে। তো এই সেই প্রথম দরজা খুলে কি শাড়ি এগুলো, আমি তো আমাদের দেশে তাঁতের শাড়ি, ও আচ্ছা দেশের তাঁতের শাড়ি, ঠিক আছে চলে গেল সে, কারণ তার ভারতের শাড়ি প্রয়োজন, ঠিক আছে। তা এখন আমাদের দেশে যেটা হচ্ছে যে এরকম প্রচুর মার্কেট আছে, যারা এখন দেশ যে অনেক ডেভেলপ করে গেছে সেটা বোঝা যায়, কারণ দেশ থেকে কাপড় করছে, করে সেটা ভারতীয় না বললে সেটা বিক্রি হচ্ছে না, এরকম অনেক এই কারণে অনেক অনেক যে- শাড়ির ব্যাপারে হ্যাঁ। ঘটেছে এরকম, হ্যাঁ, শাড়ির মানে ব্যাপারে মিরপুরের এরকম। শাড়ি, টাঙ্গাইলে কিছু শাড়ি, ইভেন কি আমাদের যে অনেক ভালো স্যুট তৈরি হচ্ছে, ফ্যাব্রিক তৈরি হচ্ছে, fabric। সেখানে কিন্তু মেড ইন অন্য জায়গায় দেওয়া, বাংলাদেশ থাকলে কিনবে না। কিনবে না। আমি মনে করি এমদাদ ভাই আর বিপ্লব ভাই টু জেনারেস, ওনারা মানুষের কথা বেশি চিন্তা করেন, যে প্রাইস রেঞ্জটা, কারণ এত বেশি স্যাক্রিফাইসিং যে আমাদের দেশে ডিজাইনারদেরকে হাইলাইট করা হয় না, পোশাকটাকে হাইলাইট করা হয় না, শুধু ফ্যাশন শোতে কি দেখানো হচ্ছে সেটাকে হাইলাইট করে, যে কোন মেয়ে কিভাবে সাজলো সেটার উপরে ইয়ে করা হচ্ছে, বাট ফ্যাশন শো মিনস ক্লোথস কালেকশন। একটু এটা বুঝতে ফোনটা নেই। হবে। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। আমি রঙের বিপ্লবদার কাছে জানতে চাচ্ছি যে ওনার কালেকশন গুলো আমার খুব ভালো লাগে, ওনার ডিজাইন গুলো, কিন্তু দামটা এত বেশি হয় নিতে পারি না। তো আমি যেটা জানতে চাচ্ছি যে এবারে রেঞ্জ গুলো কেমন। আচ্ছা, এবারে যেটা বলেছি যে আসলে খুব দামি কাপড় যে আমার কাছে থাকে তা না, তবে যেটা হচ্ছে যে চিন্তা করি যতটুক কমে দেয়া যায় আসলে আপনাদের সবাইকে। এখন কথা হচ্ছে যেভাবে ভ্যালুটা অ্যাড হচ্ছে, আপনি দেখতে হবে যে আমি কি ফ্যাব্রিক দিচ্ছি, এখন কথা হচ্ছে যে কিভাবে স্বাদ হচ্ছে রান্নাটা, আমি কি ঘি দিয়ে রান্না করছি নাকি সয়াবিন দিয়ে রান্না করছি, এটা একটা ব্যাপার। তো সবকিছু মিলে কিন্তু সুন্দর হচ্ছে, অতএব
আপনি বা যারাই যান কেনাকাটা করতে তারা প্লিজ একটু ভালো করে কাপড়ের দিকে খেয়াল করবেন এখানে কয়টা মিডিয়া ইউজ আছে, প্লাস করলেই আপনি বুঝে যাবেন এটা রেঞ্জ আসলে এই জন্যই এটা এত দাম। এইজন্যই দাম। আমার মনে হয় যে এই দৃষ্টিটা এই হিসাবটা আপনাদের শিখে নেওয়া উচিত সবারই, যে এটা আসলে এই প্লাস করা আছে সব মিলে এটা দাম হয়েছে, তবে আপনারা মানে জেনে যাবেন কেন দাম। আচ্ছা, এখন তানজিদা একটা কথা বলছিলেন, যেমন ধরেন যখন আপনি ডিজাইন করছেন, একটা হচ্ছে যে আপনার নিজের থেকে একটা চিন্তা বা একটা ভিজুয়ালাইজেশন হলো, এখন সেটাকে কতটা গুরুত্ব দেবেন, আর ধরেন নাকি সব সময় যে ঠিক আছে আমি কতটা কম্প্রোমাইজ করবেন যে আমার এটা বেশি লোকের কাছে বিক্রি করতে হবে, সেই জন্য ঠিক আছে আমি এটা লম্বা না করে এটা বেটে করে দিলাম, বা এটা বেটে না করে লম্বা করে দিলাম, কিন্তু আপনার কনসেপশনে আপনি যখন জিনিসটা ভিজুয়ালাইজেশন করছেন তখন মনে হচ্ছে না এটা এরকম থাকা দরকার। তাহলে এই যে কম্প্রোমাইজ, এই কম্প্রোমাইজ কি ধরেন আপনার ফ্যাশনের আবার যে একাডেমিক বিষয়টা, ফ্যাশনের যে থিমেটিক বিষয়টা, ফ্যাশনের যে ফিলসফিক্যাল বিষয়টা, সেটা তো তখন হয়তো ধরেন আপনার এই বাণিজ্যের কাছে মার খেয়ে যেতে পারে, তখন কি দাঁড়াবে মনে হয়? বাণিজ্যের ক্ষেত্রে আসলে অনেক কিছু হতে পারত যদি ফ্যাশনটাকে নিয়ে মানুষ আরেকটু বেশি মানে পড়তো, যে আমাদের দেশকে দেশের মেটেরিয়ালস যা আছে, দেশে যেসব তৈরি হচ্ছে, আমি দেখছি এত বেশি রেঞ্জ, এত বেশি ভালো কোয়ালিটি স্টাফ, কিন্তু তারপরেও ইন্টারন্যাশনালি যাচ্ছে না, এই কারণে যে আই থিঙ্ক সবার সাপোর্টটা ওভাবে পাওয়া যাচ্ছে না। স্পেশালি গভর্নমেন্ট থেকে যদি আমরা ওরকম সাপোর্ট পাই ডিজাইনাররা, যেটাকে আমরা এক্সপোজ করতে পারি অন্যান্য দেশের জন্য, অন্যান্য দেশে যারা বাঙালি থাকে তাদের জন্য হলেও, সেটা হলে আস্তে আস্তে দেশের যে এই ফ্যাশনের কাপড়ের মূল্য, সেটা আমরা আরো বেশি করে পেতাম এবং এটাকে আরো বেশি পপুলার করা যায়। পপুলার করা যেত। এই ক্ষেত্রটিতে রিসার্চ করার কোনো উদ্যোগ কিংবা ব্যবস্থা এখন আছে কিনা? আমি ফোনটা নিয়ে তারপরে আসছি।